আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। তেহরান খালি করার হুঁশিয়ারির পর সেখানে বিস্ফোরণ ঘটেছে। এবার ইরানি মিসাইল হামলার শিকার তেল আবিবে মোসাদের সদর দফতর। এদিকে ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতি নয়, তার চেয়েও বড় কিছু হতে যাচ্ছে। আর আয়াতুল্লাহ আলী খামেনিকে সাদ্দাম হুসাইনের পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে দখলদার বাহিনী। তবে মৃত্যুর ভয় নেই বলে জানিয়েছেন খামেনি। এখন পর্যন্ত ইরানে নিহত 224 এবং ইসরায়েলে 24 জন। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে সেদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় কূটনৈতিক ব্যর্থতা স্বীকার করে নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, কোনো কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ের ব্যবস্থা করা যায়নি। এদিকে তেহরান থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী জানান, তেহরানে বাংলাদেশের দূতাবাসে কর্মরতরা ভয়ঙ্কর হুমকির মধ্যে আছেন। ইরানে 2000-এরও বেশি বাংলাদেশি বসবাস করছেন, যার মধ্যে তেহরানেই আছে প্রায় 400 বাংলাদেশি। ব্রিফিংয়ে জানানো হয়, এরই মধ্যে সেখানে বাংলাদেশ দূতাবাসে কর্মরতদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাদের মধ্যে 100 জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো। আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তেহরানে আছে তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সফরটিকে সরকারি সফর হিসেবে আপডেট করা হবে বলে জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সম্ভব হয়নি জানিয়ে এর ব্যর্থতার দায় স্বীকার করে রুহুল আলম সিদ্দিকী বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে মিটিং না হলেও সফরটি সফল হয়েছে। আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় থাকাটা বাংলাদেশের জন্য ভীষণ জরুরি। যুদ্ধবন্ধে এর মধ্যেই ঢাকার পক্ষ থেকে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধানের 70 অনুচ্ছেদ এবং সংসদে 100 নারী আসন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ক্ষমতার ভারসাম্য, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া সহ আরও কিছু বিষয়ে আগামীকালও আলোচনা চলবে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। বৈঠকে বিএনপি, এনসিপি সহ বেশিরভাগ দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও অংশ নেয়নি জামাত। ফাহাদ মুহাম্মদ এবং কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে মঙ্গলবার দ্বিতীয় ধাপের বৈঠকের আয়োজন করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রথম গঠিত 5 সংস্কার কমিশনের প্রধান। দিনব্যাপী এই বৈঠকে বিএনপি সহ অনেকগুলো দলের প্রতিনিধিরা অংশ নিলেও আলোচনায় দেখা যায়নি জামাতের কাউকেই। আজকে ওনারা উপস্থিত ছিলেন না, কিন্তু আগামীকাল থেকে তারা উপস্থিত থাকবেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে আলী রিয়াজ জানান, সংবিধানের 70 অনুচ্ছেদের পরিবর্তন, সংসদে নারীর আসন সংখ্যার পক্ষে রাজনৈতিক দলগুলো, তবে কিছু বিষয় আরও আলোচনার প্রয়োজন। 70 অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থ বিল এবং আস্থা ভোটের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এর বাইরে আর কোনো বিষয় থাকবে না। জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই 4টি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছেন। জাতীয় সংসদে নারীদের জন্য 100টি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের।
এর পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনা অব্যাহত থাকবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, তার দলের ঘোষিত ৩১ দফার বাইরেও অনেকগুলো বিষয় একমত বিএনপি, তবে কিছু ক্ষেত্রে এখনো রাজনৈতিক দলগুলোর অবস্থানের ভিন্নতা রয়েছে। আমাদের প্রস্তাবের বাইরে বহু প্রস্তাবে আমরা একমত হয়ে গিয়েছি আলোচনা, সেটা ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করলেই দেখবেন। এবং নীতিগতভাবে একমত হয়েছি, আংশিকভাবে অনেকগুলো একমত হয়েছি, জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরো অন্যান্য ক্ষেত্রে, যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি, যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল। ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান তুলে ধরে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ক্ষমতার ভারসাম্য তৈরি করবে এবং সে কারণে 2 কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য, যেটা নিয়ে এখনো পুরোপুরি আলোচনা হয়নি, সেই আলোচনাটা সামনে আমাদের করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের এই সংস্কার প্রস্তাবের ক্ষেত্রে যে 6টি প্রস্তাব দিয়েছিলেন, সেই 6টি প্রস্তাবের মধ্যে শুধুমাত্র পরবর্তী সংসদের উপর নির্ভর করার যে ইঙ্গিত পাওয়া গেছে বা বক্তব্যের মাধ্যমে, সেটি দ্বারা আমাদের কাছে মনে হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের এই জায়গাটি আসলে আমাদের নিরপেক্ষতার জায়গা থেকে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রতিটি রাজনৈতিক দলই সরকারের অংশীজন, কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং আগামী মাসে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল আজ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা জানান। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য দায়িত্ব নেওয়া এই হাইকমিশনার ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এই সাক্ষাতে হাইকমিশনার রাইল জানান, ভিসার আবেদন এখন অনলাইনে জমা দেওয়া যাবে। সাক্ষাৎকালে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, বহু বছর পর জনগণ, বিশেষ করে প্রথমবার ভোটার হওয়া তরুণরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। নির্বাচিত সরকার থাকলে 2 দেশের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত ও সুবিধাজনক হয় বলে ব্রাজিল রাষ্ট্রদূতের সাথে বৈঠকে জানান বিএনপির এই নেতা। আমির খসরু আরও বলেন, বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চায়, যেখানে জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে। জাতীয় স্বার্থে ঐক্যমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। জাতীয় স্বার্থে যে জায়গাতে আমাদের ঐক্যমত্যের প্রয়োজন, সেই জায়গাতে আমরা জোর দিচ্ছি এবং বিশ্বের সংকটে যখন মোকাবেলা করতে হবে আমাদেরকে, সেখানে একটি জাতীয় ঐক্যমত থাকতে হবে। রাজনৈতিক কালচারে আমরা পরিবর্তন, সংস্কৃতি যেটা চাচ্ছি, একে অপরের প্রতি সহনশীলতা এবং অপরের সাথে ভিন্নমত পোষণ করেও তার প্রতি সম্মান জানানো, তার মতামতের প্রতি সম্মান জানানো, এই কালচারটা আমরা আনার চেষ্টা করছি। প্রথমবারের মতো দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। শেয়ার বাজার কারসাজির মাধ্যমে 250 কোটি টাকারও বেশি আত্মসাতের ঘটনায় এই মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সাথে রয়েছেন আরও 14 জন। দুদকের অনুসন্ধান বলছে, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের অর্থ। নৈতিক স্খলনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এই কারণ দর্শাও নোটিশে সরওয়ার তুষারের বিরুদ্ধে উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। পরবর্তী 5 দিনের মধ্যে দলের রাজনৈতিক পর্ষদ ও অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর জবাবে পাঠানোর নির্দেশও দেওয়া হয় নোটিশে। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সরওয়ার তুষারকে সব ধরনের সাংগঠনিক কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। শপথ না হলে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পালন করবেন না জানিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জরুরি সেবা চালু রাখতে তিনি কাজ করে যাবেন। আজ দক্ষিণ নগর ভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
আজও নগর ভবন মিলনায়তনে সভা করেছেন ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা কর্মচারী ও বিএনপির সাবেক কাউন্সিলর ও তার সমর্থকদের নিয়ে মত বিনিময় করেন তিনি। তবে এদিন সভায় গণমাধ্যমে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। এর আগে ইশরাক হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজের পছন্দের প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শপথ আয়োজন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তিনি। সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করেছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই বিক্ষোভ করেন তারা। এ সময় সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তারা। আইন উপদেষ্টা এই অধ্যাদেশ সংশোধনের কথা বলেছেন। উল্লেখ করে পুরো অধ্যাদেশ বাতিলের দাবি জানান ফোরামের নেতারা। দাবি পূরণে কর্মসূচি অব্যাহত রাখা ও বুধবার প্রতিটি মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসার অনুরোধ জানানো হয় সমাবেশ থেকে। কোনো কর্মচারী কর্মসূচিতে যোগ না দিলে বাধ্য করা হবে বলেও জানান ফোরামের নেতারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, গুলি করে বোমা ফাটিয়ে ভয়ভীতি দেখিয়ে ন্যায় বিচার থেকে ট্রাইব্যুনালকে দূরে সরানো যাবে না। আজ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান সহ 3 বিচারপতিকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালের বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে করা হবে যেন ন্যায় বিচার নিশ্চিত হয়। দিনের ভোট আর যেন কেউ রাতে করার সাহস না পায়, সেজন্যই ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত 8 মে ট্রাইব্যুনাল 2 পুনর্গঠন করা হয়। এখানে এসেছি আমার বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল। সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করেছে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের লাইফ মেম্বারদের সাক্ষাৎকারকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। ড্যাবের সাবেক সভাপতি হারুন রশিদ বলেন, আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিপের সদস্য বরিশাল মেডিকেল হাসপাতালের সাবেক পরিচালক সাইফুল ইসলামকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তিনি আগে ড্যাবের মেম্বার হলেও পরবর্তীতে সাচিপে যুক্ত হন। আবারও নতুন করে ড্যাবের সদস্য হওয়ার জন্য পিজিতে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। সাক্ষাৎকারের শেষ দিনে হঠাৎ তার উপস্থিতিতে ক্ষোভের সৃষ্টি হয় ড্যাবের সদস্যদের মাঝে। আওয়ামী লীগের সুবিধাভোগী ডাক্তাররা যাতে নতুন করে এই সংগঠনে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান কমিটির কাছে। ড্যাবের লাইফ মেম্বার বাতিল হওয়াদের যাচাই বাছাইয়ের মাধ্যমে নতুন করে আবারও সংগঠনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে 13 জুন থেকে 17 জুন পিজির শহীদ আবু সাইদ মিলনায়তনে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ব্যক্তিটি হলো আপনার জনৈক সাইফুল ইসলাম। তর্ক বিতর্কের এক পর্যায়ে ওনার সাথে হয়তো একটুখানি বাকবিতণ্ড হয় এবং আমাদের এখানে যারা উপস্থিত চিকিৎসক ছিল তারা আমরা শুনেছি তাকে এখানে ভাইবা হতে বিরত করার জন্য ওনাকে এখানে ঢুকতে দেয়নি। ব্যাপারটা হলো এইটা। এখন ওনার কিছু ক্লাসমেট, ওনার কিছু অনুসারী হয়তো এখানে আছে যারা এটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর।
অডিটরদের ব্যর্থতায় দেশ থেকে 17 বিলিয়ন মার্কিন ডলার বা 2 লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে বলে দাবি করেছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ। সকালে রাজধানী পল্টনে ইআরএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন প্রতিষ্ঠানটির সভাপতি মেহতাব উদ্দিন আহমেদ। তিনি বলেন, নিরীক্ষা দুর্বলতার সুযোগে ব্যাংক, আর্থিক খাত ও পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নেওয়া সহজ হচ্ছে। মানসম্মত নিরীক্ষা হলে খেলাপি ঋণ 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেত না। প্রতিষ্ঠানটির নেতারা জানান, দেশে অডিট প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3000, যেখানে নেপালে তা 9000 এবং পাকিস্তানে 10,000-এরও বেশি অডিট প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে। এই অবস্থায় কোম্পানি আইনে যেসব প্রতিষ্ঠানে সিএ এবং সিএমএ প্রতিষ্ঠান অডিট করে না, তাদেরও নিরীক্ষার সুযোগ দেওয়ার দাবি করে আইসিএমএবি। যেটা আইনগতভাবে তাদেরকে বলা হয়েছে ওটা সে করবে, এর বাইরে যেসব জায়গা আছে সেই জায়গায় আমরা আইসিএমএবি মেম্বারদেরকে প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে, সেটাই আমাদের একটা চাওয়া। এটা এফআরসি বিধিমালার 1 গতে অলরেডি বলে দেওয়া আছে। আমরা কিন্তু নতুন করে কিছু আমরা কিন্তু সরকারের কাছে চাচ্ছি না। ভাই, আমাদের একটা দেশে আইন আছে, এফআরসি হচ্ছে কাস্টোডিয়ান অফ দিস অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস অ্যান্ড অডিট প্র্যাকটিসেস। সে একটা জিনিস বলে দিচ্ছে, সেটা অন্য ইনস্টিটিউটগুলো মানছে না, সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। 2025-26 অর্থ বছরে ওয়াশ খাতে বরাদ্দ কমানোর কারণে বাংলাদেশের এসডিজি অগ্রগতি ও নাগরিকদের পানি এবং স্যানিটেশন অধিকার হুমকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। আজ রাজধানীতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি ও ওয়াটার এইডের যৌথ বিশ্লেষণ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। জানানো হয়, ওয়াশ বরাদ্দ ধারাবাহিকভাবে কমছে। 2022-23 অর্থ বছরে সর্বোচ্চ 182.28 বিলিয়ন থেকে কমে প্রস্তাবিত 2025-26 অর্থ বছরে দাঁড়িয়েছে 109.1 বিলিয়ন ডলারে। জাতীয় বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দ কমানোয় উদ্বেগ জানানো হয়। এ সময় পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান ওয়াশ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন বাজেটের আহ্বান জানান। সম্পদের স্বল্পতা ইত্যাদি আছে, কিন্তু ওয়াশের মতো একটা গুরুত্বপূর্ণ খাতে এই যে নিম্নমুখী অ্যালোকেশনের যে প্রবণতা এবং এটা অব্যাহত আছে, সেটা আমাদের জন্য অত্যন্ত একটা উদ্বেগের বিষয়। সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারি ফাইনালে উঠেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। বাছাইয়ে 667 পয়েন্ট পাওয়া আলিফ তার পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন এলিমিনেশন রাউন্ডে। আলিফ এতটাই দারুণ খেলেছেন যে রিকার্ভে পুরুষ বিভাগের একক ইভেন্টে ফাইনালে উঠে গেছেন। আগামী 20 জুন ফাইনালে স্বর্ণপদকের লড়াইয়ে আলিফের প্রতিদ্বন্দ্বী জাপানে মিয়াতা গাকুতো। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে চীনা তাইপেতে অনুষ্ঠিত এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের ছেলেদের অনূর্ধ্ব 21 রিকার্ভ ইভেন্টে ফাইনালে ওঠেন আলিফ। আলিফ সফল হলেও ব্যর্থ হয়েছেন অলিম্পিয়ান সাগর ইসলাম। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। তেল আবিবে দিনের আলোতে মিসাইল হামলা ইরানের, তেহরানে বিস্ফোরণ, বড় কিছু ঘটার ইঙ্গিত ট্রাম্পের। স্টার্মে ইউনুস বৈঠক না হয় ব্যর্থতা স্বীকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তেহরান থেকে সরানো হচ্ছে বাংলাদেশিদের। সংবিধানের 70 অনুচ্ছেদ ও সংসদে নারী আসনের বিষয় ঐক্যমত্য রাজনৈতিক দলগুলোর, বৈঠকে যায়নি জামাত। একসময় দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত সাকিব এবার দুদকের দুর্নীতি মামলার আসামি, শেয়ার বাজার কারসাজির অভিযোগ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।